বলে যাচ্ছে সালাউদ্দিন। ভাড়াটে নৌকায় চড়ে নদীর উজানে ছুটছি ট্রেন ধরার জন্য। গুদাম ছয়ের বেশ বড়সড় নৌকা। নৌকাটা আমার রিজার্ভ করা হেতু নৌকাতে একাই আছি আমি। স্টেশনটা নদীর উজানে ৫-৬ মাইল দূরে, আর এই নদীর তীরেই অবস্থিত। ট্রেনের টাইম এগিয়ে আসছে ক্রমেই। ছয়ের মধ্যে বসে তাই মাঝিকে তাড়া দিচ্ছি জোরে জোরে নৌকা চালানোর জন্যে। নদীর একদম পাড় ঘেঁষে লগি দিয়ে নৌকা ঠেলছে মাঝি। নদীতে ভীষণ স্রোত। মাঝ নদীতে একা একা বৈঠা মেরে উজানে যাওয়া দুষ্কর। এ কারণে নদীর কিনার বেয়ে লগির সাহায্যে নৌকা ঠেলছে মাঝিটা। নদীর দুই পাড়ে লোক বসতি, ছোট বড় অনেক গাঁ। প্রতিটি গাঁয়ের সামনে একাধিক ঘাট, কোনোটা জনাকীর্ণ কোনোটা জনশূন্য। এমনই এক জনশূন্য ঘাটের পাশ দিয়ে নৌকাটা আমার যেতেই একটা ব্যস্ত কণ্ঠের আওয়াজ এলো, ও মাঝি, নৌকা ভেড়াও, নৌকা পাড়ে ভেড়াও, আমরা স্টেশনে যাব। মাঝি উত্তর দিল, ভেড়ানো যাবে না, নৌকায় লোক আছে। ফের আওয়াজ এলো, লোক আছে? কজন? একজন। তাহলে আর অসুবিধা কি, আমাদেরও নাও, ভাড়া যা চাও তাই দেব। তা দিলেও আপনাদের নিতে পারবো না, এ নৌকা রিজার্ভ করা নৌকা। রিজার্ভ করা? কিন্তু আমাদের যে যেতেই হবে, এই ট্রেনটায় ধরতে হবে। নদীতে আর একখানাও ভাড়াটে নৌকা দেখা যাচ্ছে না। সেই কখন থেকে দাঁড়িয়ে আছি নৌকার অপেক্ষায়। ছয়ের ভেতর থেকে বেরিয়ে এলাম আমি। দেখি ঘাটের নিচে নেমে এসে কথা বলছেন একজন পৌর লোক, বয়স ৫০-৬০-এর মধ্যে। পরনে ছিমছাম পোশাক, হাতে একটা মাঝারি সাইজের চামড়ার সুটকেস। তার পাশেই দাঁড়িয়ে এক উদীয়মানা যুবতী, পরনে অতি আধুনিক লেবাস, চেহারাটা আকর্ষণীয়। আমি ছয়ের ভেতর থেকে বেরিয়ে আসতেই ভদ্রলোকটি অরুণয় করে বললেন, এই যে বাবাজি, আপনারাই বুঝি রিজার্ভ করা নৌকা এটা? আমাদের একটু নৌকাতে নাও বাবাজি, এই ট্রেনটা ধরতেই হবে আমাদের, নইলে ট্রেন আবার সেই রাতে। একটু মেহেরবানি করো বাবাজি। ভদ্রলোকের আকুতি দেখে আমি মাঝিকে বললাম, নাও, তীরে ভেড়াও, ওনাদের তুলে নাও নাওয়ে। মাঝিটা ইতস্তত করে বলল, তুলে নেব? বললাম, হ্যাঁ, নাও। ঘাট ছেড়ে নৌকাটা তখন কিছুটা দূরেতে গিয়েছিল। নৌকা ঘুরিয়ে এনে ঘাটে ভেড়ালে খুবই খুশি হয়ে নৌকায় উঠে পড়লেন যুবতীটি সহ ভদ্রলোকটি। মুখে তার কৃতজ্ঞতার অফুরন্ত বাণী। পুনরায় ছেড়ে দিল নৌকা। মেয়েটা সহ ভদ্রলোক গিয়ে ছয়ের মধ্যে বসলেন। আমি ছয়ের মধ্যে যাব কিনা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে ভদ্রলোকটি ব্যস্ত কণ্ঠে বললেন, ওহো, তুমি বাইরে দাঁড়িয়ে রইলে কেন? এসো, ছয়ের মধ্যে বসো। আমি ইতস্তত করে বললাম, না। ভদ্রলোকটি নিস্তেজ কণ্ঠে বললেন, বাইরে বসার কোনো জায়গা নেই বলে আমরা ছয়ের ভেতরে এসে বসেছি, তোমার আপত্তি থাকলে। আমি অপ্রতিভ হলাম। ভদ্রলোকের একথা আমিও সঙ্গে সঙ্গে বললাম, আরে না না, আমার আপত্তি থাকবে কেন? আপনারা থাকুন ওখানে, আমিও ছয়ের ভেতরে এসে বসছি। আমি গিয়ে ছয়ের মধ্যে বসলাম। খুশি হলেন ভদ্রলোক। খোশ কণ্ঠে প্রশ্ন করলেন, তা এই নৌকাপথে কোথায় যাওয়া হচ্ছে বাবাজি? বললাম, স্টেশনে। আমিও এই ট্রেনটায় ধরব। খুশিতে ফুলে উঠলেন ভদ্রলোক। বললেন, মারহাবা মারহাবা, ট্রেন ধরে কোথায় যাবে বাবাজি? বললাম, জেলা সদরে। আবার ভদ্রলোক উচ্ছ্বসিত হয়ে উঠে বললেন, কে আবাদ, আমরাও ওই জেলা সদরেই যাব, মানে আমার এই মেয়ে যাবে। কি অপূর্ব যোগাযোগ! তা তোমার? বলেই থেমে গেলেন ভদ্রলোক। অপরাধীর কণ্ঠে বললেন, ওহো, সেই থেকে আপনাকে শুধু তুমি তুমি করে যাচ্ছি। তুমি তো এতে নারাজ নাখোশ। কথা তাকে শেষ করতে না দিয়ে বললাম, নারাজ নাখোশ? কি বলছেন? আমি এতে যথেষ্ট খুশিই হয়েছি। আপনি আমার বাপ বয়সী মানুষ, আপনি আমাকে আপনি আপনি করলে যথেষ্ট অস্বস্তি বোধ করতাম আমি। বেশ বাবা, বেশ বেশ। এই জেলা সদরের কাজটা কি তোমার বাপ যান? আমি ওখানে সরকারি কলেজে আয়ে পড়ি। আরেক দফা উচ্ছ্বসিত হয়ে উঠলেন ভদ্রলোক। বললেন, কি তাজ্জব, আমার এ মেয়েও ওই সরকারি কলেজের পাশে গার্লস স্কুলে পড়ে। বললাম, এটা বুঝি আপনার মেয়ে? বললেন, জি বাবা, জি। কি নাম? চেমনারা শ্রীমতী। শ্রীমতী? সে কি? চেমনারা নামটাই তো বেশ নাম, এর সাথে আবার শ্রীমতী কেন? অল্প হেসে ভদ্রলোক বললেন, জানো তো বাবা, আধুনিক যুগ এটা।
আসল নামটা কি আর ঠিক রাখে কেউ এখন? অর্থাৎ যেমনারা নামটা নাকি একেবারেই সেকেলে। এই আধুনিক যুগে আধুনিক হওয়ার জন্যেই তাই ওই শ্রীমতী নামটা যোগ করে নিয়েছে। বটে, যেমনার আধুনিক আত্মীয়রাই ওই নামটা আসল নামের সাথে জুড়ে দিয়ে নামটাকে ওরা আধুনিক করে দিয়েছে। বাধা দেননি আপনি? তা দিলেই বা শুনছে কে? এসব ব্যাপারে আমাদের আপত্তির কি আর কোনো দাম আছে এখন? কিন্তু তাই বলে একেবারে ওই অনইসলামিক নাম শ্রীমতী, শ্রীযুক্ত এগুলো তো ভিন্ন ধর্মের নাম আর ভিন্ন ধর্মের পরিভাষা। কি আর এমন ভিন্ন ধর্মের বাপজান? শ্রীতে মতিজার, সেই তো শ্রীমতী, আমাদের বাংলা ভাষার পরিভাষা আর আমাদের বাঙালি নাম। আমি শুনে নীরব হয়ে গেলাম। কোনো কথা বলারই আর ইচ্ছে রইল না আমার। কিন্তু ভদ্রলোক আমাকে নীরব থাকতে দিলেন না। তিনি এবার আমার নাম পরিচয় নিয়ে ব্যস্ত হয়ে উঠলেন। ব্যস্ত কণ্ঠে প্রশ্ন করলেন, তোমার নামটা কি বাপজান? বললাম, সালাহ উদ্দিন আহমাদ। বাড়ি? মানে নদীর ওই বাড়ির কোথা থেকে আসছিলে? আমার গ্রাম ইউসুফপুর থেকে। নদী থেকে মাইল দেড়েক দক্ষিণে আমাদের গ্রাম, একটা মরা নদীর ধারে। পায়ে হেঁটে এই বড় নদীর কাছে আসতে হয়। ইউসুফপুর থেকে স্টেশনে যাওয়ার বড় নদীর এই নৌকাপথটাই একমাত্র সহজ পথ। ভদ্রলোক চিন্তিত কণ্ঠে বললেন, তোমার গ্রামের নাম ইউসুফপুর? জি জি, ইউসুফপুর, ছোট্ট একটা গ্রাম। ও আচ্ছা, বাড়িতে তোমার কে কে আছেন? কেউ নেই। কেউ নেই? সে কেমন কথা? তোমার বাপ মা, ভাই বোন এরা কেউ নেই? না, আব্বা মা মারা গেছেন অনেক আগেই। ভাই বোন দুজন, অল্পদিন হলো মারা গেছেন তারাও। আহারে, বড় দুঃখের ব্যাপার। তাহলে গায়ে তুমি থাকো কোথায়? আমার বাড়ির লাগালাগি এক আত্মীয়ের বাড়িতে। নিজের বাড়ি আছে তাহলে? আছে, মস্ত বড় এক দালান বাড়ি আছে আমার। মস্ত বড় এলাকা জুড়ে বাড়ি। সে বাড়িতে শুধুই ধুলো জমেছে এখন। একা একা তো থাকতে পারি নে অত বড় বাড়িতে। সচকিত হয়ে উঠে ভদ্রলোক বললেন, দালান বাড়ি বলো কি? তাহলে জমি জমা আছে বুঝি অনেক? জি জি, অনেক। ওগুলোই হয়েছে আমার এক ডিস্টার্বিং এলিমেন্ট। আমি থাকি পড়াশোনা নিয়ে, ওগুলো দেখার আমার সময় কোথায়? তাহলে কে দেখে এখন? আমার ওই আত্মীয়টা। ওই এখন সব ভোগ করে, খাজনাপাতি শোধ করে, যা আমাকে দেয় সেটাই আমার জন্য ঢের। তাজ্জব! ভদ্রলোক থামলেন, কিছুক্ষণ চুপ করেও রইলেন, কিন্তু এরপরে আবার সোচ্চার হয়ে উঠলেন তিনি। সোচ্চার কণ্ঠে বললেন, ও হ্যাঁ, তোমাদের ওই ইউসুফপুর গায়ে না, তোমাদের গায়ের কাছাকাছি কোনো এক গায়ে এক ছেলে ম্যাট্রিকে স্ট্যান্ড করেছিল এ বছর দুই আগে। তাকে চেনো কি? অর্থাৎ ম্যাট্রিকে সেকেন্ড স্ট্যান্ড করেছিল। খোঁজ নিতে গিয়ে শুনি ও ছেলেকে গায়ে খুঁজলে পাওয়া যাবে না, সে এখন শহরে থাকে। তার খোঁজ নিতে চেয়েছিলেন আপনি? কেন বলুন তো? কেন আবার? যাদের ঘরে মেয়ে আছে এমন ছেলের খোঁজ তারা তো নেবেই। লজ্জা পেলাম আমি। মাথা নিচু করে চুপ করে রইলাম। কিন্তু হাল ছাড়লেন না ভদ্রলোক। ফের প্রশ্ন করলেন, চেনো ওই ছেলেকে? নত মস্তকে বললাম, চিনি। ভদ্রলোক উদ্গ্রীব কণ্ঠে বললেন, চেনো? কোথায় থাকে সে? কোন গায়ে বাড়ি? জি, আমি সেই ছেলে। গত বছরের আগের বছর আমি ম্যাট্রিকে সেকেন্ড স্ট্যান্ড করি। মাত্র 2 নম্বরের জন্য ফার্স্ট হতে পারিনি। ভদ্রলোকের উচ্ছ্বাস এবার দেখে কি? তিনি একরকম লাফিয়ে উঠলেন ছইয়ের ভেতর। দু চোখে হাসি ফুটিয়ে তুলে বললেন, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, তুমি সেই ছেলে? বলেই তিনি মেয়েকে লক্ষ্য করে বললেন, শুনলে মা শ্রীমতী, এই সেই ছেলে, এই ছেলেই ম্যাট্রিকে সেকেন্ড স্ট্যান্ড করা সেই ছেলে। এ যাবৎ আমার দিকে একদৃষ্টে চেয়েছিল চেমনারা শ্রীমতী। তন্ময় হয়ে আমাকে দেখছিল। দর্শনধারী বলে ছেলেবেলা থেকেই একটা খ্যাতি ছিল আমার। সে কারণে সে হয়তো আমার দিকে চেয়েছিল ওইভাবে। এতে করে সে কিছুটা অন্যমনস্ক ছিল। বাপের কথায় সজ্ঞানে ফিরে এসে সে কলকণ্ঠে বলে উঠল, হ্যাঁ, ও মাই গড, ইনি ম্যাট্রিকে স্ট্যান্ড করা সেই ছেলে? কি তাজ্জব, কি আশ্চর্য! সেই ছেলেটা এখন একদম পাশে বসে আমাদের। ও গড, মর যাউঙ্গি, বিলকুল মর যাউঙ্গি। বলতে বলতে শ্রীমতী কিছুক্ষণ হাত পা ছুড়ল। এরপরে মুখে কাপড় চেপে সিনেমার কায়দায় সে হাসিতে ফুলে ফুলে উঠতে লাগলো, আর মাঝে মাঝে আমাকে দেখতে লাগলো। এবার ভদ্রলোকটি স্বইচ্ছায় আর গড়াগড়ি করে নিজের বায়োডাটা তুলে ধরতে লাগলেন।
বললেন, আমার নাম নজিবুর রহমান তালুকদার। আমার গায়ের সবচেয়ে ধনী লোক আমি, মেয়েও আমার এই একটাই, আর কোনো ছেলে মেয়ে নেই আমার। যে আমার মেয়েকে বিয়ে করবে, বিয়ের সময় তাকে অঢেল টাকা পয়সা তো দেবই, এরপরে আমার বিষয় সম্পত্তি সব আমার মেয়ের মানে তার হয়ে যাবে। নজিবুর সাহেবের এই স্পষ্ট ইঙ্গিতটা বুঝতে পেরে শরমে আমি জড়সড় হয়ে গেলাম। কোনোমতে তার কথার হ্যাঁ না উত্তর দিয়ে কালক্ষেপণ করতে লাগলাম। অবশেষে তিনি বললেন, তোমার সাথে সাক্ষাৎ হয়ে আমার বড়ই উপকার হলো বাবা। মেয়েটাকে ট্রেনে তুলে দিয়ে আমি ফিরে আসব, আর মেয়েটা একা একাই জেলা সদরে চলে যাবে। এই পরিকল্পনা নিয়েই বেরিয়েছি আমরা, কিন্তু মেয়েটাকে একা একা পাঠিয়ে অনেকখানি দুশ্চিন্তার মধ্যে থাকতাম। এখন তুমিও যখন ওই একই জায়গায় যাচ্ছ, মেয়েটাকে আমার সঙ্গে করে নিয়ে গেলে আমি দুশ্চিন্তা মুক্ত হব বাবা। দয়া করে আমার এই উপকারটুকু করার জন্যে তোমাকে বিশেষ অনুরোধ করছি। বেশি কিছু করতে হবে না, সঙ্গে করে নিয়ে গিয়ে ওর হোস্টেলের গেটে ওকে পৌঁছে দিলেই ব্যাস, আর কিছুই করতে হবে না তোমাকে। পারবে না বাবা আমাদের এটুকু উপকার করতে? তা কথা হলো, উনি যদি আমার সাথে যান তাহলে আমার না পারার কি আছে? আমাকে তো বয়ে নিয়ে যেতে হবে না তাকে। উনি বুঝি ওখানে হোস্টেলে থাকেন? হ্যাঁ, মেয়েদের হোস্টেলে। আমার আরও কয়েকজন আত্মীয় স্বজনের মেয়ে আছে ওখানে, ওরা একসাথে থাকে। তাই নাকি? তা উনি কোন ক্লাসে? আরে উনি করছো কেন? ও তোমার বয়সে অনেক ছোট, ওকে তুমি বলবে। তোমার চেয়ে ছোট মেয়েকে আপনি আপনি করতে দেখলে লোকজন হাসবে যে। ও আচ্ছা, তাও কোন ক্লাসে? ওর হাফ ইয়ারলি? ক্লাস 10-এ পড়ে, সামনে পরীক্ষা, সেজন্য মেয়েটাকে তাড়াতাড়ি স্কুলে পাঠাতে হচ্ছে। তা বলছিলাম কি বাবাজি, এই উপকারের সাথে আরেকটা উপকার করো যদি। মানে এত বড় মেধাবী ছেলে তুমি, মেয়েটাকে আমার মাঝে মধ্যে যদি একটু করে গাইডেন্স দাও, তাহলে তোমার কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকব। মেয়েটাও আমার অনেকখানি মেধাবী, তবে ওকে টিপস দিতে বড় একটা অসুবিধা হবে না। পারবে কি বাপজান এই উপকারটুকু করতে? কেন যেন মেয়েটার চেহারাও আমার বেশ ভালো লেগেছিল, তাই নতমস্তকে বললাম, জি, ও ডেকে পাঠালেই পারবো। মার হাবা, তোমার কল্যাণ হোক। শুনলে তোমার শ্রীমতী, যখনই কোনো কিছু বুঝতে অসুবিধা হবে তখনই এই বাবাজির সাহায্য নেবে। এ বাবাজি কিন্তু কথা দিল আমাকে। মেয়েটা আক্ষেপের সুরে বলল, কথা তো অনেকেই দেয় ড্যাড, কিন্তু কথা রাখে কজন? নজিবুর রহমান সাহেব বললেন, কি বাপজান, রাখবে না তোমার কথা? শক্ত কণ্ঠে বললাম, কথা দিলে আমি কথার বরখেলাপ করিনি। এত সহজে আমার এই কথা দেওয়ার একটা কারণ, এই আধুনিকা মেয়েটিকে একটু পর্দা আবরুর মধ্যে আনা, আর খানিকটা হলেও ইসলামে আদব আখলাক শিক্ষা দেয়া। বলা যায় এটাই ছিল বড় উদ্দেশ্য আমার। আমাদের গ্রাম এলাকার একটা অবস্থাপন্ন ঘরের মেয়ে সৎসঙ্গের অভাবে এভাবে বকে যাবে, এটা যেন কেমন পীড়া দিচ্ছিল আমাকে। কথায় কথায় স্টেশনের ঘাটে আমরা পৌঁছে গেলাম। নৌকা থেকে নামার অল্প একটু পরেই চলে এলো ট্রেন। আমরা উঠে পড়লাম ট্রেনে। যেমন আর শ্রীমতীর ভার আমার উপর দিয়ে রষ্টমনে ফিরে গেলেন নজিবুর রহমান তালুকদার। বাপের সামনে অনেকটা সঙ্গত থাকলেও ট্রেন ছেড়ে দেওয়ার পর সে সংযম ভেঙে গেল যেমন আর শ্রীমতীর। সারা পথ সে আমাকে গানে, গল্পে, আদরে, আপ্যায়নে এমনভাবে আপ্লুত করে তুলল যেন আমি তার অনেক দিনের পরিচিত জন, আর আমিই তার জীবনের একমাত্র ভালোবাসার মানুষ। ভালোবাসার জগতে আমারও এই প্রথম পদক্ষেপ হেতু নিজের প্রায় অজান্তেই শ্রীমতীর এই ভালোবাসায় আমিও সায় দিয়ে গেলাম। শ্রীমতীকে তার হোস্টেলে পৌঁছে দিয়ে আমার হোস্টেলে ফিরে এলাম আমি। এরপর কেটে গেল 3-4 দিন। প্রথম দিন দুয়েক শ্রীমতীর ঘোরে আচ্ছন্ন হয়ে থাকলেও এর পরে সে ঘোর কেটে যেতে লাগলো। পড়াশোনায় মন দিয়ে ফের আমি পূর্বাবস্থায় ফিরে এলাম, কিন্তু ছোট্ট গল্পের মতো শেষ হয়েও হলো না শেষ। শ্রীমতীর প্রসঙ্গ শেষ না হয়ে সেটা আবার শুরু হলো দুর্বার বেগে। আমার রুমে আমি পড়াশোনায় মন দেওয়ার চেষ্টা করছি। এ সময় আমার রুমের ঠিক নিচের রুমে অবস্থানকারী আমার সাথে এক ক্লাসে পড়া শাহাদাত হোসেন শিবু এসে আমাকে অভিযোগের সুরে বলল, আরে নিচের তলায় সিঁড়ির কাছে এসে তোর বোন তোকে খুঁজে খুঁজে হয়রান হচ্ছে, আর তুই দিব্যি বই খুলে বসে আছিস। যা যা, জলদি নিচে নেমে যা। আমি বিস্মিত কণ্ঠে বললাম, আমার বোন? শিবু মিয়া সশব্দে বলল, আরে হ্যাঁ, শ্রীমতী, এই পাশের গার্লস স্কুলে পড়ে না তোর বোন শ্রীমতী?
খেয়াল হতে আমি ধর্মর করে উঠে দাঁড়ালাম। শ্রীমতী আমার খোঁজে ছেলেদের এই হোস্টেল পর্যন্ত এসেছে শুনে আমার যেমন রাগ হলো কিছুটা, তেমনি আমার বোন বলে পরিচয় দেওয়ার মনে মনে তার বুদ্ধিমত্তার তারিফ না করেও পারলাম না। আমার সাথে রক্তের কোনো সম্পর্ক নেই এমন একটা তরুণী ছেলেদের হোস্টেলে এসে আমাকে খুঁজছে, এমনটি রটে গেলে একটা কেলেঙ্কারি হয়ে যেত। অতঃপর আমার হোস্টেলমেটদের টিকা টিপ্পণীতে জানটা আমার ঝালাফালা হয়ে যেত। শ্রীমতীর এ বুদ্ধিমত্তা তার বয়সেরই ফসল। উল্লেখ্য যে ক্লাস 10-এর ছাত্রী হলেও বয়সে আর গায়ে পায়ে আমার সাথে পড়ুয়া আয়ে পরীক্ষার্থী অনেক মেয়ের চেয়েও শ্রীমতী অনেকটাই বড়। স্কুলের ছাত্রী পয়লা এ কথা শুনে আমি বুঝেছিলাম বেশি বয়সে পড়াশোনা শুরু করেছে সে, নইলে কোনো স্কুলের ছাত্রী এতটা বাড়ন্ত হয় না। আমাকে নীরব দেখে শিবু বিস্মৃত কণ্ঠে বলল, কি ব্যাপার, গার্লস স্কুলে পড়ে না তোর কোন বোন? আমি শশব্যস্তে বললাম, হ্যাঁ পড়ে, এই তো কয়েকদিন আগে আমি বাড়ি থেকে এনে ওকে হোস্টেলে তুলে দিয়ে এলাম। শিবু বলল, তবে যা যা নিচে যা। আমি দ্রুতপদে রওনা হলাম। শিবু মিয়া পেছন থেকে মন্তব্য করল, শালা তোর এমন একটা বোন আছে, মানে তোর বোনটা তো সুন্দরী, এ কথা তো এতদিন বলিসনি। নির্লজ্জের মতো হাসতে লাগলো শিবু। গা আমার জ্বলে গেল শিবুর এই কথাই। কিন্তু শ্রীমতী নিচে আমাকে খুঁজছে বলে সঙ্গে সঙ্গে শিবুর কথার কোনো জবাব দিতে না গিয়ে আমি তড়িঘড়ি নেমে গেলাম সিঁড়ি বেয়ে। নেমে এসে দেখি সিঁড়ির নিচে দাঁড়িয়ে শ্রীমতী তখনও একে ওকে জিজ্ঞেস করছে আমার কথা। আমি নিচে নেমে এলে আমাকে দেখে শ্রীমতী ব্যস্ত কণ্ঠে বলে উঠল, আরে এই যে দাদা, এই যে তা কত নম্বর রুমে থাকেন আপনি সেটা আমাকে জানাননি কেন? আমি আপনাকে খুঁজে খুঁজে কি হয়রানি না হচ্ছি? ঘটনাটা অধিক গড়াতে না দিয়ে আমিও ব্যস্ত কণ্ঠে বললাম, ওপরে দোতলায় থাকি, এসো। সিঁড়ির পাশেই দোতলায় ডাবল সিটের রুমে আমি থাকি। আমার রুমমেট বার্ষিক পরীক্ষা দিয়ে বেশ কিছু দিনের জন্য বাড়িতে চলে গেছে গত পরশু। ফলে আমার রুমে এখন একাই আছি আমি। শ্রীমতীকে সঙ্গে নিয়ে আমি আমার রুমে চলে এলে শ্রীমতী প্রশ্ন করল, সে কি দাদা, এ রুমে একাই থাকো তুমি? আমি জোর দিয়ে বললাম, হ্যাঁ, তুমি করবে আমাকে, আপনি আপনি করবে না। আর সেই সাথে আমাকে দাদা বলবে না, বলবে ভাইজান। ভাইজান বলবো? হ্যাঁ, ভাইজান বলবে। আমার বোন সেজেছো তুমি যখন, আমার নিজের বোনের পরিচয় সবার কাছে দিতে হবে তোমাকে। এদিকে সবাই আমাকে একজন নিষ্ঠাবান মুসলমান বলে জানে, কাজে আমার বোন আমাকে ভাইজান বলবে, এইটাই স্বাভাবিক। আর কখনো দাদা বলবে না আমাকে। এছাড়া তোমার নাম চেমনারা, শ্রীমতী বলবে না কাউকে। আচ্ছা আচ্ছা, আর কখনো বলবো না। ওই যে আমার রুমমেটের ওই চেয়ারটা টেনে এনে বসো, মুছেই রেখেছে সুইপার। চেয়ারটা টেনে নিয়ে বসতে বসতে চেমনারা শ্রীমতী প্রশ্ন করল, ও তা তোমার রুমমেট কোথায়? এ রুমে একাই থাকো তুমি? আপাতত একাই। পরীক্ষা দিয়ে আমার রুমমেট বেশ কিছুদিনের জন্য বাড়িতে চলে গেছে, তার ফিরে আসতে দেরি হবে। উল্লসিত হয়ে উঠল শ্রীমতী, বলল, ও মাই গড, ঘরে তুমি একা এখন? কি আনন্দ! তোমার ঘরে আসতে আমার তাহলে আর মোটেই কোনো বাধা বিপত্তি নেই? ঘন ঘন আসার সুযোগ আছে তাহলে? থ্যাঙ্কস টু গড। ওই মাই গড, থ্যাঙ্কস টু গড এসব ছাড়তে হবে তাহলে। ছাড়তে হবে? তাহলে কি বলবো? বলবে সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, এইসব। তাই সই। তোমাকে কাছে পাওয়ার জন্যে আমি সব কিছুতেই রাজি। রাজি? এত সহজে রাজি হয়ে গেলে? হব না। মনটা আমার কেড়ে নিয়ে এসে পালিয়ে থাকবে তুমি, সেটি কখনো হবে না। তোমাকে সবসময় আমি আমার চোখের সামনে রাখতে চাই। চেমনারা কেন? আমার ডাকনাম তো শ্রীমতী। ওটাও বাদ দিতে হবে? বাদ দিতে হবে? ও হ্যাঁ, তুমি তো আবার শ্রীমতী নাম পছন্দ করো না। ঠিক হয়, তোমার পছন্দই আমার পছন্দ। তুমি ছাড়া আর তো আমার কোনো পৃথক অস্তিত্ব থাকছে না। থাকছে না? না, থাকছে না। মনটা আমার পুরোপুরি কেড়ে নেওয়ার পর এখন পৃথক হতে চাইলেই কি পৃথক হতে দেব আমি? বলো কি বলবো? সে যে সেদিন আমার হোস্টেলে আমাকে ভুসির বস্তার মতো ফেলে দিয়ে চলে এলে, আর সেখানে গেলে না, বুঝি আমার দুঃখ হয় না এতে? চেমনারা, সে যে তুমি চলে এলে, এরপরে আর কোনো কিছুতেই মন বসাতে পারলাম না। শয়নের স্বপনে কেবল তোমার মুখটাই চোখের সামনে ভেসে উঠতে লাগলো আমার। নাওয়া খাওয়া চলে গেল বিলকুল। এভাবে আর কয়দিন চলে? সে কি, সামনে তোমার হাফ ইয়ারলি পরীক্ষা। চলেই যাক পরীক্ষা, আগে তোমাকে কাছে পাওয়া চাই, তারপর পরীক্ষা। আমাকে কাছে পাওয়া মানে বিয়ে থা যখন হবে। এখন তোমাকে হামেশায় দেখতে না পেলে আমার সুস্থ থাকা সম্ভব নয়। তোমাকে দেখার জন্য প্রাণ আমার সবসময় আকুলি বিকুলি করে। কাজে
তুমি যদি ঘন ঘন আমার ওখানে না যাও, আমাকেই ঘন ঘন আসতে হবে এখানে। ঘন ঘন আসবে? আসবো তো। আমার বাপকে তো কথা দিয়েছ আমার পড়াশোনাটা দেখিয়ে দেওয়ার আর কঠিন জিনিসগুলো বুঝিয়ে দেওয়ার। ঘন ঘন না এলে তুমি আমাকে দেখিয়ে দেবে কি আর বুঝিয়ে দেবে কি? ঘন ঘন এলে আমার রথ দেখা হবে, কলা বেচাও হবে, বুঝলে সাহেব? চেমনারা হাসতে লাগলো। আমি বললাম, কিন্তু ঘন ঘন আসবে তুমি কি করে? তোমার হোস্টেলের সুপারকে জানতে দেব কি? দারোয়ানকে ম্যানেজ করে আসবো? মোটা বকশিস দিলে ওই দারোয়ানই আমাকে পথ করে দেবে সব সময়। আচ্ছা, যতদিন তোমাকে আমার লোকাল গার্জেন বানাতে না পারছি ততদিন এই পথেই চলতে হবে। এই পথেই চলতে লাগলো চেমনারা শ্রীমতী। দারোয়ানকে ম্যানেজ করে সে ঘন ঘনই আসতে লাগলো আমার হোস্টেলে। বই খাতা সাথে করে আনলেও যতটা না পড়াশোনা নিয়ে ব্যস্ত রইল, সে আমার এখানে এসে তার চেয়ে অধিক ব্যস্ত রইল আমাকে নিয়ে, আমার প্রতি তার ভালোবাসার আবেগ উচ্ছ্বাস প্রকাশ করা নিয়ে। প্রেমের বাজারে আমি একেবারে নয়া এক খরিদ্দার। আমিও বর্তে গেলাম চেমনারার মহব্বতের পরশে। অতপর তার প্রতি আমার করণীয় অনেক বেড়ে গেল। অচিরে সে হোস্টেলে ডেকে আনলো তার বাপকে, আর বাপকে দিয়ে বাপের জায়গায় তার লোকাল গার্জেন বানিয়ে নিল আমাকে। ব্যাস, এরপর আর শ্রীমতীকে পায় কে? এরপর থেকে আর তার দারোয়ানকে ম্যানেজ করার কোনো ঝুট ঝামেলা রইল না। লোকাল গার্জেনের কাছে যাবে বলে সে যখন তখন আসতে লাগলো আমার কাছে তার লোকাল গার্জেন হিসেবে। প্রয়োজনে অপ্রয়োজনে আমাকেও কয়েকবার যেতে হলো তার স্কুলে, এবং হোস্টেল সুপার সহ হেড মিস্ট্রেসের সাথে পর্যন্ত পরিচয় করিয়ে দিল আমার। এই পরিচয় করে দেওয়ার মধ্যে আমাদের উভয়ের সাথে উভয়ের ভবিষ্যৎ সম্পর্ক সম্বন্ধেও একটা ভাষা ধারণা সে দিয়ে গেল সবাইকে। কিছুদিনের জন্য লাটে উঠল পড়াশোনা আমার। অল্পদিন পরে পরে সে বাড়িতে গেল কয়েকবার, আর প্রতিবারই তার সঙ্গে যেতে হলো আমার, আর ফিরে আসার সময়ও তাকে সঙ্গে করে নিয়ে আসতে হলো আমাকে। এতে করে তার বাপ মা ও আত্মীয় স্বজন বেজায় খুশি হলেন, আর আমাকে তাদের হবু জামাই হিসাবেও ধরে নিলেন তারা। এরপরেই পাল্টে গেল দৃশ্যপট। জরুরি প্রয়োজনে আমাকে বাড়িতে গিয়ে বেশ কিছুদিন সেখানেই থাকতে হলো। এরপর হোস্টেলে ফিরে এসে আমি শ্রীমতীর পথ চেয়ে রইলাম, কিন্তু শ্রীমতী আর এলো না। ঘটনা কি জানার জন্যে তার স্কুলে গিয়ে খোঁজ করলাম। তার খোঁজ নিতে গিয়ে যা শুনলাম তাতে আমি রীতিমতো ধাঁধায় পড়ে গেলাম। গেটেই দারোয়ান আমাকে জানালো শ্রীমতী স্কুলে নেই, তার লোকাল গার্জেনের সাথে সে তার গায়ের বাড়িতে গেছে। এই দারোয়ানটি নতুন। আমি যে শ্রীমতীর লোকাল গার্জেন এই দারোয়ান তা জানে না। শুনে যার পর নাই বিস্মিত হলাম। আবার কে লোকাল গার্জেন হলো তার? নতুন দারোয়ানটি আরও জানালো, বাড়িতে যাওয়ার আগেও শ্রীমতী ঘন ঘন তার ওই লোকাল গার্জেনের সাথে ঘুরে বেরিয়েছে। গার্জেনটা গেটে এসে ডাক দেয়, আর শ্রীমতী রুম থেকে বেরিয়ে এসে তার সাথে যেন কোথায় চলে যায়। দারোয়ানকে প্রশ্ন করলাম, তার ওই লোকাল গার্জেনকে তুমি দেখেছ? দারোয়ান বলল, জি দেখেছি। আপনার বয়সেরই এক ছেলে, কলেজে পড়ে। কলেজে পড়ে? কোন কলেজে? সে সব কিছু বলতে পারবো না আমি। পারবে না? জি না। শ্রীমতী তার ওই লোকাল গার্জেনটাকে একদিন দেখিয়ে দিয়ে বলেছে, ইনি আমার লোকাল গার্জেন, ইনি এই গেটে এলেই আমাকে ডেকে দেবে, তাই আমি ডেকে দিই সব সময়। দারোয়ানটির কাছে আর কোনো তথ্য পেলাম না। হোস্টেলে ফিরে এসেও একে ওকে জিজ্ঞেস করে জানলাম শ্রীমতী এদিকে আর অনেকদিন আসেনি, কেউ তাকে অনেকদিন আর দেখেনি। এসব শুনে বাধ্য হয়ে ফিরে এলাম। শ্রীমতী যখন নিজেই ভিন্ন পথ ধরেছে তখন আর তাকে নিয়ে ব্যস্ত হতে যায় কেন? এর মধ্যে পরীক্ষা এসে গেল। পরীক্ষা শেষ করে কয়েকদিন রেস্ট নিলাম। এরপর বেডিংপত্র বেঁধে নিয়ে গায়ের বাড়িতে ফিরে যাওয়ার জন্য তৈরি হলাম। আয়ে পরীক্ষার ফল বেরোনোর আগে কলেজে আর কোনো কাজ নেই আমার। হোস্টেল ত্যাগ করার আগে শ্রীমতীর খবরটা নেয়ার বড় ইচ্ছে হলো, তাই বেডিংপত্র বেঁধে রেখে গেলাম একবার শ্রীমতীর স্কুলে। গেটেই সে দারোয়ানের সাথে দেখা। শ্রীমতীর কথা জিজ্ঞেস করতে দারোয়ানটি বিস্মিত কণ্ঠে বলল, সে কি, কিছুই জানেন না স্যার? আজ শ্রীমতীর বিয়ে। চমকে উঠে বললাম, বিয়ে কার সাথে? দারোয়ান বলল, তার ওই লোকাল গার্জেনের সাথে। লোকাল গার্জেনের সাথে? কোথায় হচ্ছে সে বিয়ে? শ্রীমতীর গায়ের বাড়িতে। তার ওই লোকাল গার্জেনকে সাথে নিয়ে গত পরশু শ্রীমতী তার গায়ের বাড়িতে গেছে। বলো কি, তুমিও সব জানলে কি করে? বাহ, জানবো না? শ্রীমতী স্কুল থেকে ছুটি নিয়ে সবাইকে এই কথা জানিয়ে গেছে যে। তাজ্জব হয়েই ফিরে এলাম হোস্টেলে। বেডিংপত্র গোছানোই ছিল, সেগুলো নিয়ে আমিও রওনা হলাম গায়ের বাড়ির উদ্দেশ্যে। ট্রেন থেকে নেমে বাড়িতে যাওয়ার সেই নদী পথ, আর তা শ্রীমতীদের ঘাটের পাশ দিয়েই।
নৌকাটা আমার শ্রীমতীদের ঘাটের কাছে আসতেই দেখি সেদিনের সেই জনশূন্য ঘাটটা জনাকীর্ণ হয়ে রয়েছে। সবাই উৎফুল্লভাবে ঘাটের দিকে আসছে আর ঘাট থেকে উঠে যাচ্ছে। কতকটা বুঝতে পারলাম নিজেই। তবু ঘাটের একজনকে এই জনসমাগমের কারণ জিজ্ঞেস করলে সে বলল, গতকাল শাদী হয়েছে ওই যে বড় বাড়ির মালিক নজিবুর রহমান তালুকদারের মেয়ের। আজ সে শাদী উপলক্ষে খানাপিনার মজলিস দেওয়া হয়েছে, তো তাই এ লোক সমাগম হয়েছে। লোকটি অঙ্গুলে নির্দেশ করে লোকালয়ের একটা বাড়ি দেখিয়ে দিল। আমি ফের প্রশ্ন করলাম, যার শাদী হলো তার নাম কি শ্রীমতী? জবাবে লোকটি বলল, হ্যাঁ হ্যাঁ শ্রীমতী। কোথায় হলো তার শাদী, মানে বরটি কে? তা তো ঠিক বলতে পারবো না, তবে শ্রীমতী যে শহরে পড়ে বরটা সেখানেরই এক কলেজের ছাত্র। বরটার নাম জানো কি? জি না, সেটা ঠিক জানি না, কিন্তু কেন বলুন তো? এটা জানা আমার খুবই দরকার। লাজ লজ্জার মাথা খেয়ে আমি নেমে এলাম নৌকা থেকে আর সরাসরি গিয়ে হাজির হলাম শ্রীমতীদের দহলিজের বৈঠকখানার সামনে। সেখানে তখন অনেক লোক। তাদের একজন এসে আমাকে প্রশ্ন করলেন, আপনি বুঝি আমন্ত্রিত মেহমান? আসুন আসুন, বসুন ওই বৈঠকখানায় গিয়ে। বললাম, জি না, বসবো না, আমি একটু কথা বলবো শ্রীমতীর সাথে। কপালে ভাঁজ পড়ল ভদ্রলোকের। প্রশ্ন করলেন, শ্রীমতী মানে গতকাল যার শাদী হলো তার সাথে? জি জি। আপনি তার কে হন? আমি তার ঘনিষ্ঠ বন্ধু, অতি পরিচিত জন। আমার নামটা তাকে বললে সে ছুটে আসবে আমার সাথে দেখা করতে। কি নাম আপনার? আমার নাম সালাউদ্দিন আহমদ। শ্রীমতীর স্কুলের পাশে হোস্টেলে থাকি। তাই? আচ্ছা একটু অপেক্ষা করুন, আমি শ্রীমতীর মামা। এক্ষুনি গিয়ে আমি শ্রীমতীকে আপনার কথা বলছি। ভদ্রলোক হস্তচিত্তে অন্দরমহলে গেলেন এবং খানিক পরে রুষ্টভাবে ফিরে এসে আমাকে সরসে বললেন, আপনি যে পথে এসেছেন এখনই সেই পথে ফিরে যান। শ্রীমতী আপনাকে চেনে না। চেনে না? না, শ্রীমতী বলল, এনামের কাউকে আমি চিনিনি। নিশ্চয়ই কোনো মতলববাজ আমাদের বিবাহিত জীবনটা নষ্ট করার মতলব নিয়ে এখানে এসেছে। ওকে এক্ষুনি তাড়িয়ে দিন। এই কথাই বলল সে? হ্যাঁ, এই কথাই বলল। আপনি আমার কথা শ্রীমতীকে ঠিক ঠিক বলেছিলেন তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিকই বলেছি। আমি তার নিজের মামা। আমি কি মিথ্যা কথা বলেছি? আপনি বিদায় হন। স্বেচ্ছায় না গেলে শ্রীমতী আপনাকে অপমানিত করে তাড়িয়ে দিতে বলেছে। যান যান, মান থাকতে ভালো ভালোই বিদায় হন এখান থেকে। ভদ্রলোক ক্ষিপ্ত হয়ে উঠলেন। আমি কি করব ভাবার আগেই যা দেখলাম তাতে আমার বিস্ময়ের অবধি রইল না। হোস্টেলে আমার রুমের নিচে, রুমটিতেও সিঁড়ির পাশে হওয়া ওটাই ছিল ডাবল সিটের রুম। দেখি আমার ক্লাস ফ্রেন্ড আর আমার রুমের সে নিচের রুমে অবস্থানকারী শাহাদাত হোসেন শিবু, তার রুমমেট রওশন আলী সহ হাসতে হাসতে অন্দরমহল থেকে বাহির বাড়িতে আসছে। শিবুর সাথে রওশন আলীকে এখানে দেখে আমি বিস্মিত হলাম। রওশন আলী একজন সমজদার ও বিবেকবান ছেলে, জ্ঞানী ও ধীরস্থির। সেই উচ্ছৃঙ্খল শিবুর সাথে এত দূরে এসেছে, ঘটনা কি? পরক্ষণেই খেয়াল হলো হয়তো রওশন আলী তার রুমমেট শিবুর হাত এড়াতে না পেরে শিবুর সাথে এত দূরে এসেছে। কিন্তু এ বিয়েতে এরা কেন? কিন্তু চিন্তা করার অধিক অবকাশ পেলাম না। আমার উপর নজর পড়তে শাহাদাত হোসেন শিবু বিপুল হাসির সাথে রওশন আলীকে বলল, ওই যে দেখ, ওই দেখ দেখ, হতাশ প্রেমিক। হতাশ প্রেমিক লাজ লজ্জার মাথা খেয়ে এখানে এসে হাজির হয়েছে। আমার দিকে চেয়ে রওশন আলী মন্তব্য করল, তাই তো, আহারে বেচারা। শিবু ফের রওশন আলীকে বলল, হাজার হোক, ও আমাদের ক্লাস ফ্রেন্ড। অপমানিত হওয়ার আগে ওকে ডেকে নিয়ে বাইরে যা, আর বাইরে গিয়ে বুঝিয়ে সুঝিয়ে ওকে বিদায় করে দে। শ্রীমতী খেপে গেলে বাতাস পাবে না হাড়ে ওর। লোকজনের হৈ হুল্লোড়ের মধ্যে ওদের সব কথাই শুনতে পেলাম। তাই রওশন আলী এসে ইঙ্গিত দিতে আমি এ বাড়ির বাইরে এলাম তার সাথে। আমার সর্বাঙ্গ তখন থরথর করে কাঁপছিল। ঘটনাটা জানার জন্যে তর্স হয়েছিল না আমার। বাইরে এসে রওশন আলীকে জিজ্ঞেস করলাম, কার সাথে শ্রীমতীর শাদী হলো রওশন? রওশন আলী ভারী কণ্ঠে বলল, কার সাথে আবার? আমাদের ওই শাহাদাত হোসেন শিবুর সাথে। মাথায় আকাশ ভেঙে পড়ল আমার। বললাম, সে কি? এটা সম্ভব হলো কি করে? রওশন আলী বলল, কেন, অসম্ভব কিসে? বললাম, কিসে মানে? শ্রীমতী তো আমাকে শাদী করার জন্য পাগল হয়েছিল। হ্যাঁ ছিল, ভুল করেছিল। ভুল করেছিল? নিছক ভুল করেছিল। ভুল করে তোকে এসে তার মনের মানুষ ভেবেছিল। কিন্তু তার সত্যিকারের মনে মানুষের সন্ধান পাওয়া মাত্র তার সে ভুলটা ভেঙে গেছে 16 আনাই। তোকে তার বেজায় না পছন্দ এখন। না পছন্দ? কেন?
স্বাভাবিক কারণেই। শ্রীমতী স্বভাবগতভাবে একটা পুরোপুরি অতি আধুনিকা মেয়ে, তার পাশে তুই একটা তথাকথিত সেকেলে ছেলে। মেয়েদের মন পাগল করা তোর এই চেহারা দেখেই ভুল করে সে তোর প্রেমে পড়ে যায়, আর ভুল করেই তোকে তার মনের মানুষ ভাবে। কিন্তু তেলে জলে কি আর মিল খায় শেষ পর্যন্ত? অর্থাৎ গরমিলটা ধরা পড়ে গেছে। বললামই তো, মন মানসিকতায় শ্রীমতী আসলে আধুনিকা। গ্রাম থেকে শহরে এসে সে আধুনিক মেয়েটা অতি আধুনিকতার জোয়ারে এখন টালমাটাল। সেই মেয়েকে তুই কোনো নাচ গানে, সিনেমা, বায়োস্কোপে, ক্লাবে, পার্টিতে, মেলায়, খেলায়, উৎসবে, অনুষ্ঠানে, বারে, রেস্তোরাঁয়, আউটিং, পিকনিকে কোথাও নিয়ে যাসনি। এগুলো সবই তোর না পছন্দ হেতু এসবে যেতে তাকে কোনো উৎসাহ দিসনি। অথচ এসবই শিবুর জীবন, আর সে আকণ্ঠ ডুবে আছে এসবের মধ্যে। শ্রীমতীকে সব দিতে সে এক পায়ে খাড়া। রসনালী, ওদিকে তুই আবার শ্রীমতীর নাম, ভাষা, চলন বলন সবকিছুই সংস্কার করতে চেয়েছিলি। শ্রীমতীকে আব্রু পর্দার মধ্যে রাখতে আর সংযম শিক্ষা দিতে। কেন, সেটা কি খুবই অন্যায় হয়েছে আমার? মেয়েরা অধিক মাতামাতি না করুক, অধিক উচ্ছৃঙ্খল না হোক, এটাই তো বাঞ্ছনীয়। কিন্তু সবার তা পছন্দনীয় নাও হতে পারে, নাও হতে পারে। অফকোর্স শ্রীমতীকে তুই একটা আদর্শ মেয়ে বানাতে চেয়েছিলি, আর তাতে করে কেবলই ভস্মে ঘি ঢেলেছিস তুই। যে যে জাতের নয়, তুই তাকে সেই জাতে তুলে নিতে চেয়েছিলি। রসন, ভুলে যাচ্ছিস কেন? এটা একটা অতি আধুনিক যুগ। অগ্রসর মানুষের দোহাই দিয়ে মানুষ এখন অধিকাংশই বন্য জীবনযাপনে তথা স্বেচ্ছাচারে উন্মত্ত হয়ে উঠেছে। নিকট অতীতের সে সভ্য ভব্য যুগটা ম্যাজিকের মতো পাল্টে গেছে রাতারাতি। এ যুগের 90% মেয়েরা মিডিয়ার বদৌলতে পাল্টে গেছে সেই সাথে। এই 95% মেয়েরা আকাশ কুসুমের স্বপ্নে বিভোর। তারা চায় রীতিনীতি, বিধিবিধান, সমাজ, ধর্ম, রুচি, নিষ্ঠা সব কিছু দুপায়ে মারিয়ে মুক্ত বিহঙ্গের মতো পাখা মেলে মুক্ত আকাশে উড়ে বেড়াতে। এ যুগে শতকরা 5টা আদর্শ মেয়ে পাওয়াও দুষ্কর বটে। শ্রীমতী ওই শতকরা 95 জনের দলে। তুই গিয়েছিলি সেই উড়ঙ্কি পক্ষীর পায়ে সভ্যতা আর আদর্শের শেকল পরাতে। সাময়িক একটা ঘোরের মধ্যে কিছুদিন সে ওই শেকলটা মেনে নিলেও সেটা চিরস্থায়ী হয়নি। তার সেই শেকল কেটে দিয়েছে আমাদের শাহাদাত হোসেন শিবু মিয়া। শিবু মিয়া? জি, তোর কাছে শ্রীমতী যা পায়নি, শিবুর কাছে সে তা পেয়েছে অবারিতভাবে। বলিস কি? শিবুর সংস্পর্শে সে কিভাবে গেল? অবলীলাক্রমে। সে যে তুই বাড়িতে গিয়ে অনেকদিন থাকলি সেই ফাঁকে তোর খোঁজে শ্রীমতী পরপর কয়েকদিন আমাদের হোস্টেলে এলো। তোকে না পেয়ে এসে যখন হতাশ, তখন সে সুযোগ নিল শিবু। ওপরতলা থেকে নেমে এসে শ্রীমতী যখন সিঁড়ির কাছে খেদ প্রকাশ করতে লাগলো, তখন শিবু তাকে ডেকে নিয়ে গিয়ে আমাদের রুমে বসালো। শুরু হলো গল্প আলাপ, আর অল্পতেই শ্রীমতী শিবুর মধ্যে দেখতে পেল তার মনের আসল মানুষ। শ্রীমতী বুঝতে পারল তার মন যা চায় শিবুই তা কানায় কানায় ভরে দেওয়ার মানুষ। তুই নোস। ব্যাস, একে একে তুই এখন বিলকুল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। রসন, কেটে পড়, মরিচিকার পেছনে আর ছুটিস নে। ওখান থেকে কেটে পড়লাম। টলতে টলতে এসে ফের নৌকায় উঠে বসলাম। নৌকা আমার গ্রামের পথ ধরল। একটা স্কুলের ছাত্রীর কাছে এমন একটা দাগা খেয়ে প্রেম করার শখ আমার কর্পূরের মতো মিলিয়ে গেল মন থেকে। আর কয়েক বছর ভুলেও পা বাড়ায় নিয়ে পথে। আয়ে পাশ করলাম, অনার্স পাস করলাম, রাজধানীতে চলে এলাম MA পড়ার জন্যে। রাজধানীর বাইরেও আরও ভার্সিটি আছে, তবু রাজধানীতে এলাম আধুনিক জ্ঞান, বহির্বিশ্বের হাল হকিকত বেশি বেশি জানার জন্যে। এই লম্বা সময়ের মধ্যে আর প্রেম পীড়িতের কথা ভুলেও ভাবিনি। ইশকের আধিক্যে কত কপতি চোখের সামনে জড়াজড়ি করে ঘুরে বেড়াচ্ছে ইউনিভার্সিটি নামক এই বৃন্দাবনে। আমি চোখ তুলে তাকাইনি সেদিকে। পাশাপাশি আমার চেহারা দেখে আর গায়ে আমার অনেক জোত সম্পত্তি আছে জেনে গ্রামের আর শহরের অনেক মেয়ে পেরেশান হয়েছে আমার সাথে পাত্তা লাগানোর জন্যে। আমি পাত্তা দেইনি তাদের কাউকেই। এখন এই যে রাজধানীতে এসেছি, এখানেও চোখ আমার প্রায় বন্ধই রেখেছি। রাজধানীতে নতুন আমি, লোকজনকে তেমন একটা চিনিনি। তবু ভার্সিটির প্রাঙ্গণে তথা এই কেষ্টধামে চেনা অচেনা যুবক যুবতীদের মধ্যে যে ফ্রি স্টাইল মহাব্বত আর বেহায়া চালচলন চোখে এসে গুঁতো মারছে চলতে ফিরতে, তাতে আরও সজাগ হয়ে চোখ দুটোকে শক্ত আসনে রাখতে হচ্ছে আমাকে। পেটে গাবের বিচি আটকে যাওয়া বাদুড়ের মতো, আর গাব্বু খাবো না, গাব্বু তলা যাবো না, এমনই
জপমালা জপে যাচ্ছে সমানে। কিন্তু সকলই গরল ভেল। কোন ফাঁকে যে এই জপ তপ আমার ছুটে গেল আপসে আপ, তা ভালো করে বুঝতেই পারলাম না। এর মধ্যে ওই পেট খালি হওয়া বাদুড়ের মতোই আর গাব্বু খাবো না, গাব্বুতলা যাব না বলে মনটা আমার নাড়া দিয়ে উঠতে লাগলো। ফসকে গেল পা আবার। বয়সেরই দোষ আর কি। আয়াতে স্ট্যান্ড করেছি, অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি। এমএতেও ফার্স্ট ক্লাস ফার্স্ট পাওয়ার সম্ভাবনা প্রশস্ত দেখে বিলকিস আরা বিউটি নামের অনার্স ফাইনাল ক্লাসের এক ছাত্রী আমার পিছু নিল তোড়ে জোড়ে। মাথার উপর একটা হাফ বোরকা দিয়ে আবরু করা এই মেয়েটি বেশ কিছুদিন ধরেই আমার চারপাশে অবিরাম পাক খেয়ে ফিরছিল। কি যেন বলার চেষ্টা করেও বলার সুযোগ পাচ্ছে না বলে মনে হলো। ক্লাস থেকে রুমে বেরিয়ে এসে আমি রাস্তার এক নিরিবিলি স্থানে দাঁড়াতেই ওই মেয়েটা রাস্তা থেকে এগিয়ে এলো সামনে। খানিকটা দূরে থেকে আমার দিকে হাত তুলে তাজিমের সাথে আমাকে বলল, আসসালামু আলাইকুম। সালামের জবাব দিতেই হলো। ওয়ালাইকুম আসসালাম বলে আমি চারদিকে তাকালাম। দেখলাম আমি ছাড়া তার ধারে কাছে কেউ নেই।